हेलो स्टूडेंट्स, चले एसेছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওতে আমি 2025 আইএসসি বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টসদের জন্য গ্রামারের একটা ওয়ান শট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখো, তাহলে অবশ্যই তোমাদের গ্রামারের সম্পূর্ণ সিলেবাস এবং কিভাবে প্রশ্ন আসতে পারে তার কিছু এক্সাম্পল সহ অনেক কিছু ধারণা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। আর এর আগে আমি তোমাদের জন্য যে পদ্যের একটা ওয়ান শট ভিডিও বের করেছি, যেটা কবিতা সংকলন থেকে ইম্পর্টেন্ট 7টা যে পোয়েম আছে তোমাদের জন্য, তার একটা ওয়ান শট ভিডিও বের করেছি। এছাড়া আগামী দিনে তোমরা তোমাদের স্টোরির যে ওয়ান শট ভিডিও সেটা পাবে। এছাড়াও তোমরা আমার কাছ থেকে বেশ কিছু ভিডিও পাবে, যেটা কোনির ওয়ান শট ভিডিও পাবে, টিপস অ্যান্ড বিশেষ ট্রিক্সের একটা ভিডিও পাবে। তাছাড়াও তোমরা টাইম ম্যানেজমেন্টের একটা ভিডিও আমার কাছ থেকে অবশ্যই পাবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই বলবো, তোমাদের গ্রামারের যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু হুবহু নতুন নয়। অর্থাৎ আইসিএসসিতে যে সিলেবাস তোমরা পড়ে এসেছো সেই রকমভাবেই কিন্তু তোমাদের এই সিলেবাসটা তৈরি করা হয়েছে, মানে খুব একটা হেরফের করা হয় না। আইসিএসসি এবং আইএসসি দুটোর সিলেবাসই অ্যাকচুয়ালি তোমরা ছোটবেলা থেকে যে পর্যন্ত মানে ক্লাস 10 বা 12 পর্যন্ত যা যা পড়ছো সবটাই কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে নতুন বিশেষ কিছু নেই, কিন্তু তফাৎ হচ্ছে কিছু প্রশ্নের এদিক ওদিকে। যাই হোক, এবার তোমাদের যে গ্রামার পার্ট থাকবে, সেই গ্রামারে তোমাদের 10 মার্কস থাকছে। আর এই 10 মার্কসের মধ্যে প্রথম যে দুটো প্রশ্ন বা প্রথম যে 2 মার্কস, সেই 2 মার্কস কিন্তু এমসিকিউ নয়, সেখানে ডাইরেক্ট প্রশ্ন করা হয়। আর পরের যে 8 মার্কস, সেখানে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। অর্থাৎ 10 মার্কসকে 2+8 করে ডিভাইড করে দেওয়া হচ্ছে। এখানে 2 মার্কসের প্রশ্ন তোমরা ডাইরেক্ট পাচ্ছ, আর বাকি যে 8 মার্কস থাকছে সেটা থেকে কিন্তু তোমরা এমসিকিউ পাচ্ছ। অর্থাৎ আগে এই কয়েক বছর যেমনটা হয়ে আসছে তাতে করে এরকমটাই আমরা বুঝতে পারছি। এবার আসবো যে কোন ধরনের প্রশ্ন তোমরা 2 মার্কসে পাচ্ছ। 2 মার্কসে তোমরা যে প্রশ্নগুলো পাবে সেটা মূলত বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন অথবা সাধু চলিত ভাষা, মানে সাধু থেকে চলিত ভাষার রূপান্তর বা চলিত ভাষা থেকে সাধু ভাষার রূপান্তর। মোস্ট প্রবাবলি যদি এটা 2 মার্কসে থাকে তাহলে সাধু ভাষা বা চলিত ভাষার সেন্টেন্স থাকবে। উক্তি পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু তাই থাকবে, বাক্য পরিবর্তনের ক্ষেত্রেও তাই থাকবে। আর এই বাক্য পরিবর্তন কিন্তু যে কোনো রকম হতে পারে। গঠন অনুসারে যে বাক্য পরিবর্তন, অর্থাৎ তোমাদের যে সরল বাক্য, জটিল বাক্য, এই সমস্ত বাক্য, যৌগিক বাক্য। আবার অর্থের দিক থেকে যে পরিবর্তন, যেমন নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়বোধক বাক্য, এরকম বিভিন্ন বাক্য, সেই বিভিন্ন রকম বাক্য থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে 2 মার্কসে। আর বাকি যে 8 মার্কস, সেখানে যে কোনো রকমের এমসিকিউ থাকবে। সেখানে বাক্য পরিবর্তনের ওপরও থাকতে পারে, তোমাদের বাচ্য পরিবর্তনের ওপর থাকতে পারে এক কথায় প্রকাশ, শব্দার্থ, বাগধারা, ধন্যাত্মক শব্দ, একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ, বাক্যের ভুল সংশোধন, বানানের ভুল সংশোধন, অথবা তোমাদের যে বললাম সাধুচলিত ভাষা, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন হতে পারে। এছাড়া তোমাদের যে অনুসর্গ, উপসর্গ অথবা প্রত্যয়, এর উপরে প্রশ্ন কিন্তু খুব একটা হয় না। তোমরা যদি মনে করো তোমাদের হাতে ইনাফ টাইম থাকে, সেক্ষেত্রে তোমরা কোনো বই থেকে এগুলো একটু দেখে যেতে পারো। তবে এর থেকে প্রশ্ন মানে এখনো পর্যন্ত সে অর্থে দেখা যায়নি। সেই কারণেই আমার যে পিডিএফ মানে তোমরা পারচেস করছো, সেখানে কিন্তু আমি এই ধরনের ভিডিও দিইনি, মানে এই ধরনের কোনো ভিডিও বলছি সরি, এই ধরনের কোনো বিষয় দিইনি। প্রত্যয়ের উপর একটা সামান্য নোটস আমি দিয়েছি। যদি তোমাদের প্রত্যয় আসে, ওখান থেকেই প্রশ্ন আসবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জন্য কিন্তু সেটাও আসার চান্স খুব কম। আমরা প্রথমেই এখানে যেটা শুরু করব সেটা হচ্ছে বাগধারা। তোমরা সেই ক্লাস 8 থেকে বাগধারা পড়ে আসছো, বিভিন্ন রকমের বাগধারা পড়েছো, কিন্তু 8 থেকে 12 প্রচুর বাগধারা পড়েছো। অন্তত 300 বাগধারা, 400 বাগধারা কি 500 বাগধারা তোমাদের পড়ানো হয়ে গেছে স্কুলে। তোমাদের যে বুক থাকে, গ্রামার বুক, সেখানে আছে। কিন্তু তোমরা তো সমস্ত বাগধারা লার্ন করতে পারবে না বা দেখে যেতে পারবে না। তাই চয়েসেবল, অন্তত ইম্পর্টেন্ট বেশ কিছু বাগধারা তোমাদের দেখতে হবে, সেই বাগধারাগুলোর অর্থ জানতে হবে। লার্নিং নয়, সেই বাগধারার অর্থগুলো তোমাকে শিখে নিতে হবে এবং তার কতগুলো এক্সাম্পল তোমাকে দেখতে হবে বাক্যে কিভাবে সেটা ব্যবহার করা হচ্ছে।
এই বাগধারাগুলো তুমি যদি দেখে যাও তাহলে তোমাদের এমসিকিউতে যে ধরনের বাগধারা আসে সেগুলো তুমি অনায়াসে পারবে। আজকে আমাদের এই ভিডিওতে আমি 5টা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি, যেমনটা তোমাদের বোর্ড এক্সামে দেওয়া হবে। ধরো তোমাকে বলা হলো তুমি কি করে আর কষ্টের কাজ করবে, তুমি যে বলে একটা ড্যাশ দিয়ে দেওয়া হলো। এবার তোমাদের 4টে অপশন দেওয়া হবে। নাম্বার 1 ধরো ডুমুরের ফুল, নাম্বার 2 ইঁচড়ে পাকা, নাম্বার 3 কান পাতলা, নাম্বার 4 হচ্ছে আলালের ঘরের দুলাল। বুঝতেই পারছো তুমি কি করে আর কষ্টের কাজ করবে, তুমি যে আলালের ঘরের দুলাল, এটা এখানে তোমাদের লিখতে হবে। নাম্বার 2 উত্তম কুমারের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে ড্যাশ ঘটেছিল। এখানেও 4টে অপশন তোমাদের দেওয়া হবে। উভয় সংকট, ইন্দ্রপতন, চাঁদের হাট এবং কুরুক্ষেত্র কাণ্ড। এখানে সঠিক আনসারটা তোমাদের বেছে লিখতে বলা হবে। বুঝতেই পারছো সঠিক আনসার কি না ইন্দ্রপতন। কোনো নামি দামি ব্যক্তিত্বের যখন মৃত্যু হয় তার সম্পর্কে এই কথাটা ব্যবহার করা হয়। আচ্ছা, নাম্বার 3 ভিখারিগুলো সারাদিন ফুটপাতে ড্যাশের মতো বসে আছে। এখানেও 4টে অপশন তোমাদের দেওয়া হলো। শিবরাত্রির সলতে, মানিক জোর, দোকান কাটা এবং তীর্থের কাক। এখানে অ্যাবসলিউট যে আনসারটা সেটা অবশ্যই তীর্থের কাক। এছাড়া দুর্গাচরণ বাবুর মতো ড্যাশ আর হয় না। এখানেও 4টে অপশন দেওয়া হচ্ছে। বিদুরের খুদ, মাটির মানুষ, ব্যাঙের আধুলি, ননির পুতুল। তোমরা এখানে স্বাভাবিকভাবেই মাটির মানুষ এবং ননির পুতুল এই দুটোতে আটকে যাবে। দেখো দুর্গাচরণ বাবু, সেখানে ননির পুতুল শব্দটা কিন্তু খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। সেখানে মাটির মানুষ যেখানে আছে তাহলে আমি অবশ্যই মাটির মানুষ শব্দটা নেব, বাগধারাটা নেব। যদি তোমার মাটির মানুষ না থেকে অন্য কিছু থাকতো যেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, তখন আমি ননির পুতুলটা অ্যাপ্লাই করতাম। কিন্তু এখানে মাটির মানুষটা যখন আছে তখন দুর্গাচরণ বাবুর সাথে সেটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আমি সেটাকেই ব্যবহার করব। নাম্বার 5 তুই আমার ড্যাশ। এখানে 4টে অপশন দেওয়া হলো। চোখের বালি, টাকার কুমির, তাসের ঘর, বক ধার্মিক। বুঝতেই পারছো চোখের বালি শব্দটা বাগধারাটা এখানে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এরকম 100 বাগধারা আমি আমার যে পিডিএফ নোটস আছে তোমাদের জন্য আমি তৈরি করেছি, সেখানে কিন্তু আমি দিয়েছি এবং সেই প্রত্যেকটা বাগধারার মিনিং দেওয়া আছে, প্রত্যেকটা বাগধারার উপরে এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ সেন্টেন্স দেওয়া আছে, বাক্য তৈরি করে দেওয়া আছে। তোমরা যদি ওই পিডিএফ নোটস নিয়ে থাকো তাহলে অবশ্যই ওই প্রত্যেকটা বাক্যর উপর একবার চোখ বোলাবে এবং প্রত্যেকটা মিনিং অবশ্যই শিখে যাবে। আর যারা নাওনি তারা তোমাদের গ্রামার বুক থেকে পড়তে পারো, কিন্তু যদি মনে করো যে গ্রামার বইয়ের অতগুলো বাগধারা আমি কি করে করব, সেক্ষেত্রে চয়েসেবল করতে হবে বা ইম্পর্টেন্ট করতে হবে। তোমরা পজিটিভলি আর সময় নষ্ট না করে আমাদের পিডিএফ নোটস পারচেস করতে পারো গ্রামারের ওপর। এছাড়াও তোমরা সবাই জানো যে তোমাদের বাংলার যে সিলেবাস, সেই কবিতা সংকলন, গদ্য সংকলন, কোনি কিংবা মুকুট সমস্ত কিছুর ওপরে কিন্তু আমাদের পিডিএফ নোটস দেওয়া হয়েছে। তোমরা চাইলে যে কোনো নোটস যে কোনো সময় পারচেস করতে পারো। হাতে তোমরা এখনো 2.5 দিন সময় পাচ্ছ বাংলার জন্য। পজিটিভলি তোমরা যদি এই নোটস সংগ্রহ করে পড়ো তোমরা অবশ্যই খুব ভালো মার্কস পাবে, এটা আমি অবশ্যই বিশ্বাস রাখি। আচ্ছা, এরপর আমি চলে যাব পরবর্তী বিষয় ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দ কিন্তু প্রচুর আছে আমাদের বাংলা ভাষায়। তোমরা নিশ্চয়ই জানো ধন্যাত্মক শব্দগুলো একটা বিশেষ ক্ষেত্রে সেই শব্দের যে শব্দকে বোঝাতে বা ঘটনাকে বোঝাতে আমরা ব্যবহার করি। এই ধন্যাত্মক শব্দগুলো কোথায় কোনটা সঠিকভাবে অ্যাপ্লিকেবল হবে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তোমাদের ওখানেও সেন্টেন্স দিয়ে দেওয়া হবে। ধরো বললাম যে মাথার উপর ফ্যানটা ড্যাশ করে ঘুরছে। এখানে 4টে অপশন দেওয়া হলো। খচখচ, বনবন, ভনভন, সনসন। বুঝতেই পারছো ফ্যান কিভাবে ঘুরবে, ভনভন করে ঘুরবে। আচ্ছা, অথবা দেওয়া হলো রেবার পিঠে মা ড্যাশ করে কয়েক ঘা দিয়ে দিল। এখানে ক্যাচ ক্যাচ, থর থর, দুম দুম, ফিক ফিক। অ্যাপ্রোপ্রিয়েট যে ধন্যাত্মক শব্দ সেটা হচ্ছে দুম দুম। পরের প্রশ্ন আমি বলছি লোভে বাঘের জিভ ড্যাশ করে উঠল। যে বাঘের জিভ কি করে উঠতে পারে? টন টন, চকচক, হা হা, লক লক। বুঝতে পারছো এখানে লক লক শব্দটা সঠিক ধন্যাত্মক শব্দ। নাম্বার 4 আমার কান দুটো ঠান্ডায় ড্যাশ করছে। কড়কড়, কটকট, থরথর, গড়গড়। এখানে কড়কড় আর কটকট দুটো শব্দই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু ঠান্ডায় ম্যাক্সিমাম কড়কড় শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, বা ঠান্ডায় কানটা কড়কড় করছে সেটা ঠিক মানায় না, চোখটা কড়কড় করছে আমরা বলি। কাজেই কানের ক্ষেত্রে কটকট শব্দটাই কিন্তু সঠিক। নাম্বার 5 আমি যাব তোমার চুল তো কালো ড্যাশ করছে। টুকটুক, কুচকুচ, ধপ ধপ, কটকট।
আচ্ছা, এখানে কুচকুচ শব্দটা আমরা সঠিক ধনাত্মক শব্দ হিসাবে এখানে ব্যবহার করব। এই কুচকুচের জায়গায় যদি কুটকুট থাকে তাহলেও কিন্তু সঠিক, সেখানে তোমরা কিন্তু কোনো রকম ভাবে কোনো টেনশন না রেখে ওই শব্দটাই করে আসবে। আচ্ছা, এরপর আমরা যাব এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশও তোমাদের বইয়ে প্রচুর পরিমাণে আছে। তোমরা যারা আমাদের পিডিএফ নোটস নিয়েছো জানো, সেখানে কিন্তু আমরা সম্ভবত 100 না 75 বাগধারা এক কথায় প্রকাশ বা 100 এক কথায় প্রকাশ, না সরি 150 এক কথায় প্রকাশ আমরা দিয়েছি। সেই এক কথায় প্রকাশগুলো তোমরা যদি ভালোভাবে তৈরি করো অবশ্যই দেখবে তোমরা এক্সামে আনসার লিখতে পারবে। আর তাছাড়া চলতে ফিরতে কিছু এক কথায় প্রকাশ মানে শব্দ যেগুলো তোমরা তোমাদের ব্যবহারযোগ্য মানে প্রতিদিনের ভাষায় ব্যবহার করো, ওরকমও কিছু আসতে পারে। তোমাদের যে টেক্সট সেই টেক্সচুয়াল গ্রামার হিসাবে ওখান থেকেও তুলে দেওয়া হতে পারে। আচ্ছা, আর একটা কথা বলবো, এই যে ধনাত্মক শব্দ সেটাও কিন্তু আমাদের পিডিএফ নোটসে নির্দিষ্ট কতগুলো ধনাত্মক শব্দ দেওয়া আছে এবং তার উপর সেন্টেন্স তৈরি করে দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা এক কথায় প্রকাশ কিভাবে তোমাদের আসবে সেটা বলবো। ধরো তোমাদের সেন্টেন্স দেওয়া হয়েছে, অতি ধনবান ব্যক্তিকে এক কথায় বলে। এবার কি বলে সেটা তোমাকে অপশন থেকে খুঁজে নিতে হবে। ধরো অপশনে দেওয়া আছে ধনী, কুবের, অন্যতম এবং দ্বিজ। তাহলে তোমরা বুঝতে পারছো অতি ধনবান ব্যক্তিকে আমরা কি বলি? কুবের বলি। কারণ বলে না কথায় বলে কুবেরের ধন, অনেক সম্পত্তি আছে, তখন তাকে কুবেরের ধন বলে। নাম্বার 2, যে সংক্রমণ রোগে বহু মানুষ একসাথে মারা যায়। মহামারী, কলেরা, করোনা, কালাজ্বর। এখানে করোনা, কালাজ্বর, কলেরা এগুলো কিন্তু এক একটা রোগের নাম। অ্যাকচুয়ালি যে সংক্রমণে বহু মানুষ একসাথে মারা যায় তাকে মহামারী বলে। আচ্ছা, এরপর আয় বুঝে ব্যয় করেন যিনি, তাকে কি বলবে? 4টে অপশন, হিসাবি, কৃপণ, মিতব্যয়ী, সঞ্চয়ী। এখানে তোমাদের কনফিউশন আসতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি যে শব্দটা হবে এখানে সেটা হচ্ছে মিতব্যয়ী। নাম্বার 4, মাটির তৈরি। মাটির তৈরি জিনিসকে কি বলা হয়? আচ্ছা, এখানেও 4টে অপশন, মৃত্তিকা, পুতুল, মৃন্ময়, পৃথিবী। অ্যাকচুয়াল আনসার মৃন্ময়। নাম্বার 5, 8 বছরের কন্যাকে কি বলা হয়? 4টে অপশন, বালিকা, গৌরী, ষোড়শী এবং রোহিণী। সঠিক উত্তরটা কি হবে? গৌরী। আচ্ছা, এরপরে আমি যেখানে যাব সেটা হচ্ছে একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ। এখানেও তোমরা তোমাদের গ্রামার বুকে দেখবে যে অনেক তোমাদের শব্দ আছে, বিশেষ্য আছে আবার ক্রিয়াও আছে, তার উপরে প্রচুর মানে সেন্টেন্স বা ওয়ার্ড দেওয়া আছে যেগুলো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। এখানেও আমি চয়েসেবল কিছু ইম্পর্টেন্ট শব্দকে নিয়ে তোমাদের জন্য পিডিএফ নোটস তৈরি করেছি। মানে গ্রামারের যে পিডিএফ সেখানে এটাও আছে, সেখান থেকে আমি কতগুলো তোমাদের এক্সাম্পল হিসাবে দিচ্ছি যেটা তোমাদের এক্সামে যেভাবে দেওয়া হবে। নাম্বার 1, রমার একটু হাত টান স্বভাব আছে। হাত শব্দটা এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? 4টে অপশন দেওয়া হলো, প্রতিশোধ, চুরি, প্রভাব এবং দক্ষতা। এখানে চুরি অর্থে ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, কারখানায় কাঁচামাল সব এসে গেছে। আচ্ছা, এখানে কারখানায় কাঁচামাল সব এসে গেছে, কাঁচা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে 4টে অপশন তোমরা পাবে, উপকরণ, বিশুদ্ধ, অল্প, পাকা নয় এমন। বুঝতেই পারছো, কাঁচামাল অর্থাৎ উপকরণ। নেক্সট, তোমার মন রাখা আমার পক্ষে সম্ভব নয়। মন শব্দটি কি অর্থে এখানে ব্যবহার করা হয়েছে? এখানেও 4টে অপশন দেওয়া হলো, বিষণ্ণ, সন্তুষ্ট, পছন্দ, খুশি। এখানে খুশি, তোমাকে খুশি করা আমার পক্ষে সম্ভব নয়। নাম্বার 4, কড়া পাকের সন্দেশ। কড়া শব্দটা এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? কটু, প্রখর, উগ্র, অতিরিক্ত। এখানে অতিরিক্ত অর্থে ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, কোনো কাজ ছোট নয়। ছোট শব্দটিকে এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? ক্ষুদ্র, কনিষ্ঠ, নিচ, সংক্ষিপ্ত। এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা যাব বাক্য সংশোধনে। বাক্য সংশোধন মানে আনসার করতে গেলে তোমাদের কিন্তু ভুল বাক্যটা কি হতে পারে জানতে হবে এবং সঠিক বাক্যটা কি হবে সেটাও জানতে হবে। এটা তোমাদের গ্রামার বুক তোমরা যদি দেখো সেখানে নিশ্চয়ই কিছু না কিছু থাকবে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। যদি কোথাও না পাও অবশ্যই আমি আবার বলবো আমাদের পিডিএফ নোটস পারচেস করতে। তোমাদের মনে হতে পারে বারবার একই কথা, কিন্তু এই কথাটা না বলে আমি পারছি না, কারণ তোমাদের জন্য যতটা পরিশ্রম করে আমি এই পিডিএফ নোটস তৈরি করেছি সেটা তোমরা তখন বুঝবে যখন তোমরা এক্সাম হলে যাবে এই পিডিএফ নোটসটা তৈরি করে তারপর। যাই হোক, এরপর আমি বাক্য সংশোধনের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যেমনটা তোমরা এক্সামে পাবে। কোন বাক্যটি সঠিক? 4টে অপশন আছে। আবাল্যকাল থেকে আমি দেখছি। এই যে আবাল্য
আবাল্য আমি দেখছি, 4টে অপশন না, সরি, আবাল্য আমি দেখছি, আবাল্যকাল থেকে আমি দেখছি। এই দুটোর মধ্যে কোনটা সঠিক? এখানে তোমার এক্সাম হলে কিন্তু দুটো অপশন থাকবে না, 4টে অপশন থাকবে। এখানে আমি দুটোর মধ্যে তোমাদের মানে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। আবাল্য শব্দটার অর্থ হচ্ছে একেবারে বাল্যকাল থেকে। এখানে আবাল্যকাল থেকে শব্দটা যখন আমরা বলছি, বাক্যে যখন বলছি, তো স্বাভাবিকভাবে ভুল, তাই আবাল্য আমি দেখছি কথাটা কিন্তু সঠিক। এই ধরনের বেশ কিছু ইম্পর্টেন্ট বাক্য তোমাদের জন্য আসবে, যে কোনো বাক্য থেকে আসতে পারে। এরপর হচ্ছে বাক্য পরিবর্তন, যেটা আমি বললাম তোমাদের প্রথমেই তোমাদের ডাইরেক্ট প্রশ্ন হতে পারে। এই বাক্য পরিবর্তন দু রকমের হয়, একটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য পরিবর্তন, একটা হচ্ছে অর্থগত দিক থেকে বাক্য পরিবর্তন। গঠনগত দিক থেকে বাক্য পরিবর্তন মানে বাক্য যেগুলো হয় সেগুলো হচ্ছে যৌগিক, জটিল এবং সরল বাক্য। সরল বাক্য মূলত একেবারে সাদামাটা এক সেন্টেন্স, সেই বাক্য একটা বাক্য থাকে। আর হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্যে কি হয় না, ওই একাধিক সরল বাক্যকে আমরা যোগ করে দিই, একটা বাক্যে পরিণত করি, এবং সেই পরিবর্তনের সময় আমরা বেশ কিছু শব্দ ব্যবহার করি। জটিল বাক্যের ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে যে, সে, যেমন তেমন, যদি তবে, যেই সেই, যখন তখন, যেহেতু সেহেতু। যেমন যে সেদিন এসেছিল সে আজকে আর আসেনি, এই ধরনের সেন্টেন্সগুলো জটিল বাক্য। অথবা যদি তুমি আসো তবে আমি তোমার বাড়ি যাব, এগুলো জটিল বাক্য। এটা যদি আমি সরল বাক্য করি তাহলে কি হবে, তুমি আসলেই আমি তোমার বাড়ি যাব। এইভাবে পরিবর্তনগুলো দেখাতে হয়। তোমাদের সরল বাক্য হয়তো দিয়ে দেওয়া হলো, এবার জটিল বাক্যে পরিণত করতে বলা হলো। যদি এমসিকিউতে এটা আসে তাহলে হয়তো সেন্টেন্সটা দিয়ে দেওয়া হবে, কতগুলো অপশন দেওয়া হবে, তোমাকে বলতে হবে এটা কি ধরনের বাক্য। অথবা তোমাকে কতগুলো মানে সরল বাক্য দিয়ে বলা হবে জটিলে পরিণত করতে, কতগুলো অপশন দিয়ে দেওয়া হবে, কোনটা সঠিক পরিবর্তন সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা, যৌগিক বাক্যের ক্ষেত্রেও কিন্তু এরকম নির্দিষ্ট কিছু শব্দ আছে, যেমন আর, তবে, অতএব, নতুবা, এবং, কিন্তু, নইলে, বরং ইত্যাদি। এই ধরনের শব্দগুলো দিয়ে একাধিক বাক্যকে একটি মাত্র বাক্যে পরিণত করা হয়। আচ্ছা, জটিল বাক্যের ক্ষেত্রে সাধারণত প্রথমে এবং মিডিলে দুটো নতুন শব্দ অ্যাড করে বাক্যগুলোকে মানে যুক্ত করা হয়। আর যৌগিক বাক্যের ক্ষেত্রে সাধারণত একেবারে মাঝখানে দুটো বাক্যের মাঝে একটা এক্সট্রা শব্দ বসিয়ে ওই বাক্য দুটোকে যুক্ত করা হয়। আর সরল বাক্য তো বললাম একটি মাত্র বাক্য। আরেকটা পরিবর্তন কি হচ্ছে, অর্থগত দিক থেকে বাক্য বিভিন্ন রকমের হয়। সেখানে অনেকগুলো বাক্য আছে, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়বোধক বাক্য, নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আদেশসূচক বাক্য। তাছাড়া আবার অনুজ্ঞাসূচক নির্দেশক বাক্য যেটা, সেখানে আবার দুরকম হয়, নঙার্থক বাক্য, সদর্থক বাক্য, বা হ্যাঁবাচক বাক্য বা নাবাচক বাক্য। এরকম প্রচুর পরিমাণে বাক্য আছে। এই সমস্ত বাক্যের উদাহরণ তোমাকে শিখে যেতে হবে। যদি তুমি উদাহরণ মানে এক্সাম্পল শেখো যে কোন বাক্যটাকে কি বলে, তাহলে ডেফিনেটলি তুমি এক্সাম হলেও ধরতে পারবে। তোমাকে যখন সেন্টেন্স দিয়ে দেওয়া হবে তখন তুমি ধরতে পারবে সেটা কি ধরনের বাক্য। অথবা তোমাকে একটা বলা হলো যে নঙার্থক বাক্য কোনটা, বলে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হলো, সেখানে তোমাকে খুঁজে বার করতে হবে কোনটা। এগুলোর জন্য কিন্তু এভাবে ওয়ান শট ভিডিওতে করা যায় না। আমি তোমাদের জাস্ট টাচ করে দিচ্ছি বিষয়গুলো দেখার জন্য। তোমাদের যে গ্রামার বুক আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। যারা আমার পিডিএফ নোটস নিয়েছো তারা দেখবে, সেখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমি কিন্তু একটা করে এক্সাম্পল দিয়েছি, সেগুলো দেখবে। এবং পরিবর্তনগুলোও কিন্তু দেখানো হয়েছে, পরিবর্তনেরও বেশ কিছু এক্সাম্পল আমার পিডিএফে দেওয়া হয়েছে। এরপর ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার তোমাদের আছে সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন করতে গেলে 3 রকমের পরিবর্তন হবে, মানে বাচ্য পরিবর্তন, বাচ্য 3 রকমের হয়, কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে হতে পারে, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে হতে পারে, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করতে হতে পারে। এই ধরনের পরিবর্তনগুলো তোমাদের করতে হবে। আর কর্মবাচ্য এবং ভাববাচ্যের মধ্যে একটু মিল আছে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে একটু দেখে করতে হবে। আচ্ছা, কিছু কিছু বাক্য আছে যাদের কর্মবাচ্যে পরিবর্তনই করা যায় না, আবার কিছু কিছু বাক্য আছে যাদের ভাববাচ্যে পরিবর্তনই করা যায় না, এরকম সমস্যাও হতে পারে। আচ্ছা, কর্তৃবাচ্য যেমন ধরো, আজ তুমি লিখে দেবে তো, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, ডাইরেক্ট প্রশ্ন করেছি কর্তৃবাচ্যে। এবার তোমাকে যদি ওই বাক্যটাকে কর্মবাচ্যে নিয়ে যেতে হয় তখন তুমি বলবে আজ তোমার দ্বারা লেখা হবে তো। সাধারণত কর্মবাচ্যে দ্বারা, দিয়া, কর্তৃক এই শব্দগুলো যোগ করা হয়, কিন্তু সব সময় যে হয় তা কিন্তু নয়, সাধারণত হয়ে থাকে। আচ্ছা, ভাববাচ্যে আমি এটা কি লিখবো, আজ লিখে দেওয়া হবে তো, তখন তুমি শব্দটা কিন্তু উজ্জ্ব থাকবে। আমি আর তোমাকে তুমি, মানে তোমার এ ধরনের কথা বলবোই না, শুধু বলবো আজ লিখে দেওয়া হবে তো, এভাবে।
আচ্ছা, এছাড়া বাচ্য পরিবর্তন তো গেল, এছাড়া তোমাদের শব্দার্থ আসতে পারে। যে কোনো শব্দ দিয়ে দেওয়া হলো, বলা হলো তার অর্থ কি। এই যে অর্থগুলো দিয়ে দেওয়া হবে অপশানে, তোমাকে বেছে লিখতে হবে কোন শব্দের অর্থ কোনটা, মানে একটা শব্দ দেওয়া হবে, শব্দের অর্থ কোনটা। আচ্ছা, এক্ষেত্রে সাধারণত তো বিভিন্ন রকম শব্দই তোমাদের দেওয়া হতে পারে তোমাদের মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী। তাছাড়া তোমরা যে ব্যাকরণ বইয়ে, তোমাদের যে গ্রামার বই আছে, সেখানে দেখবে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বা প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে একটা চ্যাপ্টার থাকে। ওখান থেকেই কিন্তু মেন এই শব্দগুলোকে চুজ করা হয়, যেটা আমার পিডিএফে তোমরা সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত শব্দ বলে কিছু পাবে না। তোমরা দেখবে শব্দার্থ, বিশেষ কিছু শব্দের অর্থ বলে আমি একটা লিস্ট তৈরি করেছি, কারণ এভাবেই তোমাদের এমসিকিউ আসবে। তোমাদের যদি এমসিকিউতে প্রশ্ন না আসতো তাহলে আমি সমচ্চারিত বা প্রায় সমচ্চারিত বলে ওভাবেই দিতাম, কিন্তু তোমাদের প্রশ্নটা কিন্তু শব্দের অর্থ হিসাবে আসবে, তাই ওভাবেই তোমাদের তৈরি করানোর জন্য আমি প্রশ্নগুলো মানে প্র্যাকটিসের ক্ষেত্রে ওটা রেখেছি। আচ্ছা, এরপর আমরা নতুন চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে সাধুচলিত ভাষা। তোমরা সবাই জানো সাধুচলিত ভাষা কি, কিন্তু সাধুচলিত ভাষা যতটা শক্ত ততটাই সোজা, আবার যতটা সোজা ততটাই শক্ত। কেন বলছি বোঝো? সাধু থেকে চলিত এবং চলিত থেকে সাধু করতে গেলে আমাদের বিশেষ কিছু দিকের দিকে নজর রাখতে হয়। মূলত সাধু থেকে আমরা চলিত যখন করি, ক্রিয়াটা বেশি পরিবর্তন করা হয়, মানে ক্রিয়ার পরিবর্তন। ধরো করিতেছে, যাইতেছে, খেলিতেছে, নাচিতেছে, খাইতেছে, এই ধরনের পরিবর্তন। কিন্তু বাস্তবিক শুধুমাত্র এই পরিবর্তন নয়, অনেক পরিবর্তন কিন্তু সাধু থেকে চলিতে আছে। মূলত বিশেষ্যের পরিবর্তন আছে, ক্রিয়ার পরিবর্তন আছে, সর্বনামের পরিবর্তন আছে, বিভিন্ন পরিবর্তন আছে। ঠিক সেই কারণে তোমাদের জন্য আমি পিডিএফে কতগুলো লিস্ট দিয়েছি। যারা পিডিএফ কিনেছো নিশ্চয়ই জানো। তোমাদের বিভিন্ন বইয়ে কিছু কিছু বই আছে, কিছু কিছু নেই, আমি জানি না তোমাদের কার কাছে কি বই আছে। বইয়ে দেখবে কখনো কখনো সাধু ভাষার লিস্ট এগুলো থাকে, যে বিশেষ্যর ক্ষেত্রে এই শব্দটা কোথায়, মানে চলিতে কি হবে, এরকম লিস্ট থাকে। সেই লিস্টগুলো তোমাকে ফলো করতে হবে। যেমন ধরো সাধারণ কতগুলো শব্দ যেগুলো অপ্রতিভ, এটা আমরা সাধু ভাষায় ব্যবহার করি, কিন্তু যখন সেন্টেন্স আমরা পাবো তখন আমি কি লিখবো? আমি অবাক হয়ে গিয়েছি বা হতচকিত হয়ে গিয়েছি, এইভাবে লিখবো। ধরো আমি বলছি আমি প্রতীক্ষা করিতেছিলাম, তাহলে আমি শুধু বলবো যে আমি প্রতীক্ষা করছিলাম না, আমাকে পরিবর্তন করতে গেলে কিন্তু প্রতীক্ষাটাকেও বদলাতে হবে। তখন আমি কি বলবো? আমি অপেক্ষা করছিলাম। হস্তি শব্দটাকে আমি সাধু ভাষায় বলতে পারি, কিন্তু চলিতে বলতে পারি না, তখন আমি বলবো হাতি। আবার ক্রিয়ার পরিবর্তন কি? ওই যে বললাম কাঁদিতেছিল, নাচিতেছিল, খাইয়াছে, এগুলোকে খেয়েছে, নাচছিল, কাঁদছিল, এভাবে পরিবর্তন করতে হবে। সর্বনামের পরিবর্তন সেগুলো কি? ইহা দিগের, তখন কি হবে? এদের। উহা দিগকে, তাহলে কি হবে? ওদেরকে। তোমা দিগের বা তখন সেটা কি হবে? তোমাদের। এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু তোমাদের জানতে হবে। সেই জন্যই আমি কিন্তু লিস্ট করে করে এই পরিবর্তনগুলো তোমাদের দেখিয়েছি। এরপরে তোমাদের সেন্টেন্সের পরিবর্তন কিভাবে হয় সেটাও দেখতে হবে, সেটাও তোমাদের জন্য কিছু সংখ্যক পরিবর্তন আমি দেখিয়ে দিয়েছি। যাদের মনে হবে সেই প্র্যাকটিস পিডিএফ নোটসটা নেবে, অবশ্যই নেবে, কারণ তোমাদের অনেকের মনে হতে পারে যে এই সামান্য দুটো দিনে আমি কি করব। এটা খুব ভুল ধারণা। তোমরা যদি অন্তত 1 ঘন্টা ধরে ওই গ্রামারটা প্র্যাকটিস করো, চোখ বোলাও, তাহলেও কিন্তু তোমাদের অনেক উপকার হবে। তোমরা যদি মনে করো যে না 1 ঘন্টা নয় 2 ঘন্টা দেবো, তোমাদের কিন্তু 2.5 দিন আছে, ভেবে দেখো অনেকটাই সুবিধা তোমাদের জন্য আছে। কাজে তোমরা পজিটিভলি সেই গ্রামার পিডিএফ থেকে তোমাদের নিজেদের জন্য তৈরি করতে পারো। আর যারা মনে করছো আমাদের কাছে ভালো বুক আছে, আমরা নিজেদের প্রস্তুত করে রেখেছি কোনগুলো পড়বো, তাদের কোনো দরকার নেই পিডিএফ নোটস পারচেস করার। তারা অবশ্যই সেই বই থেকে যেমনভাবে পড়ে এসেছো এতদিন, এখন সেইভাবেই প্র্যাকটিস করবে। বেশ, এরপর আমরা যাব কোন চ্যাপ্টারে, সেটা হচ্ছে উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন প্রত্যক্ষ থেকে পরোক্ষ, পরোক্ষ থেকে প্রত্যক্ষ, এভাবে আসে। প্রত্যক্ষ উক্তি সাধারণত কিরকমের হয়? ধরো আমি তোমাকে বলছি, কি বলতে পারি, ডাইরেক্ট কথা যাকে বলে, মা আমায় বলল এদিকে এসো। এই যে এদিকে এসো কথাটাকে মা বললো যখন, তখন ইনভার্টেড কমার মধ্যে আমি রাখছি, কিন্তু যখনই আমি প্রত্যক্ষ উক্তিটাকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করব তখন ইনভার্টেড কমাটা উঠে যাবে। তখন মা আমায় বলল যে, কি হয়ে যাবে? মা আমায় বলল যে, একটা কমা, অর্থাৎ প্রত্যেকটা প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে আনার সময় যে শব্দ বসে একটা কমা দিচ্ছি। আর ওই যে প্রত্যক্ষ শব্দটা ইনভার্টেড কমা দেওয়া, সেই ইনভার্টেড কমা উঠে যাবে। আমি কি বলবো? মা আমায় বলল যে, এদিকে এসো বলবো না,
ওদিকে ওদিকে যেতে বললো, সেটাকে ওদিকে যাও, মানে এরকম ভাবে বলবো, ওদিকে যাও তো বলবো না, আমরা কি বলবো, ওদিকে যেতে। মা আমাকে বললো যে ওদিকে যেতে, কারণ এদিকে এসো মায়ের দিক, আমার দিক নয়, তাহলে আমি দাঁড়িয়ে বলছি মা আমাকে বললো ওদিকে যেতে, এভাবে পরিবর্তনটা কিন্তু করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটায় যাব সেটা হচ্ছে বানানের ভুল সংশোধন। বেশ কিছু বানান আছে যেগুলো তোমাদের হয়তো বলে দেবে যে 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে থেকে সঠিক বানানটা খুঁজে বের করো। অর্থাৎ 4টে বানান যে স্পেলিং তোমাদের দেওয়া হবে, তার মধ্যে 3টে স্পেলিং ভুল দেওয়া হবে, একটা স্পেলিং সঠিক দেওয়া হবে, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। অথবা বলা হলো ভুল বানানটি বা ভুল স্পেলিংটি খুঁজে বার করো, তখন তোমাকে ওই 4টে বানানের মধ্যে 3টে ঠিক দেওয়া হবে, একটা ভুল দেওয়া হবে। কাজে প্রশ্নটা সঠিকভাবে পড়বে, পড়ে ভুল না সঠিক কোনটা চেয়েছে সেটা বুঝে আনসার দেবে। এক্ষেত্রে তোমাদের কোন ধরনের প্রশ্ন আসে, ধরো সান্ত্বনা, বৈশিষ্ট্য, অমাবস্যা, ময়ূর, মধুসূদন, ভৌগোলিক, এই ধরনের প্রচুর মানে শব্দ আছে যে শব্দগুলোকে কিন্তু স্পেলিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই সম্ভাব্য সকল শব্দ আমি তোমাদের পিডিএফ নোটসে দিয়ে দিয়েছি, সেগুলো দেখবে অবশ্যই। সেখান থেকে তোমাদের প্রত্যেক বছরই ওখান থেকেই প্রশ্ন আসে, আমি এক্সপেক্ট করছি এবারেও তোমরা সেখান থেকে প্রশ্ন পাবে। আচ্ছা, এরপর আমরা বোধহয় সবটাই আলোচনা করেছি, আর কিছু বাকি নেই। আচ্ছা, এরপর যেটা বললাম তোমাদের ওই প্রত্যয় আর উপসর্গ অনুসর্গ তোমরা যদি চাও দেখতে পারো। আমি এই বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা করিনি, কারণ এত বছরে সেই প্রশ্ন কিন্তু খুব একটা আসে না বা আসছে না, আমরা দেখছি না, সেই জন্যই মানে এত বছর বলতে মোটামুটি 7 বছরের মধ্যে আসতে দেখিনি, তাই আমরা সেটা নিয়ে ভাবছি না। 1 নম্বরের জন্য অতটা সময় আমরা দেবো না, কারণ প্রত্যয় বা উপসর্গ অনুসর্গ দুটো একটু বোঝার ব্যাপার আছে, সেটা এই শর্ট টাইমে তোমরা করতে পারবে না। তবে আমার প্রত্যয়ের যে নোটস পিডিএফে আছে, যারা পিডিএফ নিয়েছো বা নিতে চাইছো বা নেবে ভাবছো, তাদের জন্য আমি বলছি তোমরা প্রত্যয়টা একবার চোখ বুলিয়ে যেতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি এক গুচ্ছ নতুন ভিডিও নিয়ে, যেখানে থাকছে কি বলেছি, ওয়ান শট গদ্য বা গদ্য সংকলন, কোনির ওয়ান শট ভিডিও, এবং তোমাদের যে টিপস অ্যান্ড ট্রিক্সের যে নতুন একটা বিষয় আমি দিই এক্সামের আগে, সেটা একটা ভিডিও, এবং টাইম ম্যানেজমেন্টের উপর ভিডিও। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।